কবি আশুতোষ দাস আসামের একজন বাংলা সাহিত্যের নিবেদিত সুলেখক। তার বহু বৈচিত্র্য সৃজন কর্ম রয়েছে। আসাম সরকারের 2025 ইংরেজির সাহিত্য পুরস্কার জীবনকৃতি লিটারারি অ্যাওয়ার্ড পেয়েছেন। আজ আমাদের উৎসব গ্রন্থ ও মালিনী বিলের আখ্যান গবেষণাধর্মী উপন্যাস লেখার জন্য। কবির 12 টেলিফিল্মের চিত্রনাট্য লেখক ও আসামের প্রথম মনোরঞ্জনমূলক বাংলা সিনেমার পারদর্শিনীর গল্পকার ও গীতিকার তিনি। সেই লেখকের ধারাবাহিক ঐতিহাসিক গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত এই পর্ব পড়ে নিচ্ছি আমি, গায়ত্রী বোস, কলকাতা থেকে। ইন্দুপ্রভা ললিতা পিসির কাছে আসতেই তখন তাকে দেখে ললিতা পিসি বললে, কি রে ইন্দু, এতদিন পর কি আমার কথা মনে হলো? না গো পিসি, তোমার কথা সব সময় মনে হয়, কিন্তু রাজ্যের কত কত কাজ, এই কাজের চাপে আসতে পারিনি। খুব ঝামেলা চলছে এদিকে, আবার মহারাজার শরীরও ভালো নেই গো। ললিতা পিসি, তোমার জন্য রাধা বল্লভের প্রসাদ নিয়ে এসেছি, খেও। অবশ্যই খাবো মা, তুই আমার মিষ্টি রানী মামনি। আমার সৌভাগ্য মাঝে মধ্যে রাধা বল্লভের প্রসাদ নিয়ে আসিস। এই কথা শুনে ঠিক করে একটু মৃদু হাসলেন ইন্দু। হাসলে খুব সুন্দর দেখায় ইন্দুপ্রভাকে। ধবধবে সাদা গাল দুটো গোলাপের পাপড়ির মতো হয়ে যায়। কথা বলতে বলতে ললিতা পিসিকে প্রণাম করে নিলে ইন্দুপ্রভা। ললিতা পিসি একমাত্র রাজ্যের বয়োবৃদ্ধা নারী, 100 অতিক্রান্ত, সমর্থ এক নারী। বয়স হলে কি হবে, একসময় খুব সুন্দরী ছিলেন যে তা দেখেই বোঝা যায়। ললিতা পিসি হাত দিয়ে ইন্দুপ্রভার মাথা ছুঁয়ে বললে, বেঁচে থাক মিষ্টি রানী মামনি। তোর কাছেই যে রাজ্য রক্ষা পাবে রে, রাজ্যবাসীও রক্ষা পাবে, একটা সঠিক দিশা পাবে। তুই রাজলক্ষ্মী নারী। কাছাড়ি রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী রণচণ্ডী দেবীর আশীর্বাদে ধন্য হ। তখন ইন্দুপ্রভা বললে, সুরবালা কি যথাযথ তোমার যত্ন আত্তি করছে? এখন কি শরীর ভালো থাকার বয়স আছে রে ইন্দু? এই কথা বলতে বলতে একটু সুর বদলে বলল ললিতা পিসি, মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের কি হয়েছে? কি হলো? ললিতা পিসির সমস্ত চুল একেবারে পাকা সাদা, ঠোঁট দুটো পান সুপারি বেশি করে খাওয়ায় লাল হয়েছে। মুখে সুপারির পান রেখে চিবিয়ে চিবিয়ে কথা বলেন তিনি, কিছুটা থেমে থেমে। ললিতা পিসি হেঁটে চলাচল করলে দূর থেকে মনে হবে আকাশের মেঘখণ্ড উড়ে যাচ্ছে, আর মুখটা মনে হবে ভোরের সূর্যোদয়ের মতন। ললিতা পিসির উত্তরে ইন্দুপ্রভা বললে, না, মহারাজার শরীর ভালো নেই, নানা রকম ব্যামো রয়েছে। রাজ কবিরাজ বলেছে মাসখানেক বিশ্রাম নিতে হবে, সঙ্গে কবিরাজের ঔষধপত্রও চলছে। শুনছি আমাদের দিগম্বর ভট্টাচার্য নাকি কাশি চলে গেছেন। অনেক কথা গো ললিতা পিসি, এই নিয়ে অনেক ঝড় বয়ে গেছে, যাচ্ছেও। একদিন এসে সব কথা খুলে বলবো ললিতা পিসি, অনেক অনেক কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা কি সত্যি রে? সে কি নাকি এক অন্তজ ছেলেকে বিয়ে করেছে? হ্যাঁ, ঠিক কথাই শুনেছ পিসি। দিগম্বরের মেয়ে শিউলি ভট্টাচার্য, যাকে তুই মেয়ের মতো লালন পালন করছিস, শিক্ষা দীক্ষাও দিয়েছিস, আবার নাকি তাকে দিবাকর দাসের সঙ্গেও তুই আবার বিয়ে দিয়েছিস, এও শুনেছি। এই বিয়ে নিয়ে ভীষণ বিপাকে পড়েছিস বুঝি? সব জেনেছি, রাজন্তপুরে এই নিয়ে কত কথা হচ্ছে। আমি বাপু এত কিছু বুঝি না, এই বিয়ে নিয়ে এত হট্টগোল কেন? দুপক্ষের অভিভাবকদের মত ছিল মেয়ে ছেলেকে ভালোবাসে, তাতে তৃতীয় পক্ষের এত আপত্তি কি? ইন্দুপ্রভা তার উত্তরে বললে, কি ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে ললিতা পিসি, এই বিয়েকে বাহানা করে গুজব ছড়িয়ে কিছু বিদ্রোহী সুযোগ নিতে চাইছে। আমি দৃঢ় হাতে সামলে নিয়েছি। ইন্দুপ্রভার কথার উত্তরে ললিতা পিসি বললে, আমার বিশ্বাস তুই এই রাজ্যকে সঠিক দিশা দেখিয়ে চালিয়ে যেতে পারবি। এই কথা শুনে মহারানী ইন্দুপ্রভা বললে, আচ্ছা পিসি, তোমার তো 100-র অধিক বয়স হয়েছে, অভিজ্ঞতা কম তো হয়নি, অনেক কিছু তো জীবনে দেখেছ। তোমার কাছে এসেছি একটা ব্যাপারে পরামর্শ নিতে।
রাজবাড়ি ও রাজ্যের নানান পালাবদলের সাক্ষী তুমি। বলো, নিঃসংকোচে বলে ফেলো তো, আর ভূমিকা করিস না। মৃদু অভিমানে আদুরে গলায় ললিতা পিসি বললে ইন্দুপ্রভার উত্তরে, আমি তো বৈষ্ণব, কিন্তু আমি এখন প্রতি ভোরবেলা স্বপ্ন দেখছি কাছাড়ের অধিষ্ঠাত্রী দেবী রণচণ্ডী দেবীকে। দেবী দৈববাণী করছেন, যা রে ইন্দু যা, হল্লাকান্দি, আমার মন্দির পুনর্নির্মাণ কর। সমস্ত ভূমণ্ডল ঢাকা, মা আসছেন। সেই অমোঘ বার্তায় ধলেশ্বরী নদীর তীরের বৃক্ষলতাদির শিরশির শব্দ তখন হচ্ছিল। দেবীর আসন্ন আগমনে বিশ্ব প্রকৃতিও আবাহনে নতজানু হয়ে আছে। দোয়েল কোয়েল ক্রমাগত ডাকছে। এরা কি তাহলে আবাহন করছে দেবীকে? অন্য সময় এত রাত্রিরে পাখির ডাকাডাকি করে না, কিন্তু আজ গভীর রাত্রিরে অসময়ে পাখিদের কুজনও শোনা যাচ্ছে। শিয়ালের হাঁক ডাকে নাচছে প্রকৃতি, দু একটা কাকও উড়ে যাচ্ছে। মাঝে মধ্যে হাতিগুলো আনন্দের হুঙ্কারে সুর তুলে ডাকছে। সবার চোখে মুখে কৌতূহল রয়েছে। দূরে কোথাও থেমে থেমে একটা বাঘও গর্জন করছে। একটা আদি ভৌতিক রহস্যময় অবস্থা তখন চৌদিকে। জগৎ পালিনী মহাকাল দৃশ্যায়িত প্রকট হচ্ছেন। মায়ের সমস্ত শরীর ময় নদীর ঢেউ আর ঢেউ। রহস্যের যাপনে মাঝে আলো ছায়ায় অমোঘ তার বসতি। মা আসছেন। ক্রমাগত ডেকে যাচ্ছে তক্ষক। এর ভেতর 3 সাধকের মন্ত্র উচ্চারণ শোনা যাচ্ছিল। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে। পাহাড়ে ঘন জনমানবহীন জঙ্গলাকীর্ণ ঘাটে এই মন্ত্র প্রতিধ্বনিত হচ্ছে। সারা রাত্রির ধলেশ্বরী নদীর তীরে গাছের নিচে বসে যাগযজ্ঞ করতে লাগলেন 3 সাধক। তাদের ঝুলা থলিতে আনা সামগ্রী দিয়ে যজ্ঞ করে যাচ্ছেন তারা। কোনো কিছুর খামতি নেই। ঘি, মধু, বেলপাতা, ফুল, নতুন বস্ত্র, শাড়ি, সুগন্ধি, আতর, সুতো, তৈল, ছোট আয়না, চিরুনি, আলতা, সিঁদুর, ভর্তুকি, ধূপ, ধান্য, শস্য, চাউল, শুষ্ক কাঠখণ্ড ইত্যাদি সব কিছু দিয়ে আবাহন করছেন। এক সাধক হাতে ঘণ্টি নিয়ে ক্রমাগত বাজাচ্ছেন ঘণ্টা। অন্যজন যজ্ঞে ঘি ইত্যাদি ঢেলে দিচ্ছেন। তৃতীয় জন পুজোর নৈবেদ্য সাজাচ্ছেন। তার সাথে মন্ত্রোচ্চারণ করছেন সবাই একসঙ্গে। বিশ্ব চরাচর শুদ্ধ হচ্ছে মা আসবেন বলে। পানসি নৌকার তপেন্দ্র পাটনি মাঝি সাধক তাই সেও মন্ত্র উচ্চারণ করছিল তাদের মতন। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। তবে তার আরাধ্য দেবী মা মনসা। তবে জগৎপালিনী মাকে স্মরণ করে সে নিত্যদিন। সেই তপেন্দ্র পাটনীয় অন্য দুজনের সঙ্গেও যাগ যজ্ঞে অংশ নিয়েছে। হঠাৎ প্রায় চিৎকার করে ধ্যান ভেঙে গগন কাঁপিয়ে বললেন সাধক শাস্ত্রজ্ঞ পণ্ডিত মহামহোপাধ্যায় ঈশানচন্দ্র ভট্টাচার্য, বলেই তাকালেন পণ্ডিত বৈকুণ্ঠনাথ ভট্টাচার্যের দিকে। তাকে উদ্দেশ্য করে বললেন, দেবী এসেছেন বৈকুণ্ঠ, শঙ্খ বাজা। তার প্রত্যুত্তরে বৈকুণ্ঠ তখন মহামহোপাধ্যায় ঈশানচন্দ্র ভট্টাচার্যকে লক্ষ্য করে বললেন, তাহলে এক্ষুনি যাত্রা করি আমরা ঘাটের দিকে। অবশ্যই। তার প্রত্যুত্তরে শাস্ত্রজ্ঞ পণ্ডিত মহামহোপাধ্যায় ঈশানচন্দ্র ভট্টাচার্য বললেন, শুভক্ষণ আসন্ন। বলে ডাকলেন, তপু
তপেন্দ্র পাটুনিকে মঙ্গল ঘট নিয়ে আয়। তপু, দেবী এইমাত্র মর্তে এসেছেন। এক হাতে মঙ্গল ঘট নিয়ে যাচ্ছে তপু পাটুনি, মঙ্গল ঘটের আম্র ডাটা দিয়ে জল ছিটিয়ে দিচ্ছে। তারা সবাই যাচ্ছে ধলেশ্বরী নদীর ঘাটের দিকে। যাচ্ছেন সাধক বৈকুণ্ঠনাথ বেদান্ত শাস্ত্রীও। যেতে যেতে মন্ত্র আওড়াচ্ছেন আর মাঙ্গলিকে সাজানো একটা ডালা থেকে খই ছড়াচ্ছিলেন সেই ঘাটের পথেই। এইভাবে ঘাটের কাছেই গিয়েছে তপু, মানে তপেন্দ্র পাটুনি। আর পেছনে পেছনে আসছেন সাধকদ্বয়, যেন ঔজ্জ্বল্য নক্ষত্র মণ্ডল। সাধকদ্বয় আসছেন পেছনে পেছনে, যেন পৃথিবী প্রদক্ষিণ করছে। তারা সূর্যের ঔজ্জ্বল্য নক্ষত্র মণ্ডল প্রদক্ষিণ করছে। ভোর হয় হয়, কাক ডাকছে ক্রমাগত, পাখিদের ঝাঁক উড়ে যাচ্ছে আকাশে, অলৌকিক মন্দিরের ঘন্টি বাজছে। আবার সাধকত্রয় সূর্যস্তব করলেন। জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যোতিং ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম নমঃ শ্রী সূর্যায় নমঃ। আর সূর্যস্তব শেষ হতেই নদীর জলে ঝাঁপিয়ে পড়লেন তিনজনই। জলে যেন বা সমুদ্রের দক্ষ ডুবুরিয়েরা, ডুব দিলেন জলে তারা। নদী যেন নেচে উঠেছে অদ্ভুত পুলকে। দেবীকে এক ডুবেই গভীর জল থেকে বুকে জড়িয়ে তুলে আনলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত ঈশান চন্দ্র ভট্টাচার্য। তিনি ডাকলেন বৈকুণ্ঠ ভট্টাচার্যকে, ধরো তো, এই বৈকুণ্ঠ, মার শরীর বড্ড ভারী, কেন রে? তখন ঈশান চন্দ্র ভট্টাচার্যের কথার উত্তরে বৈকুণ্ঠ বললেন, মা যে পৃথিবীর রক্ষা কর্ত্রী, ভারী হবে না? ছোট মহাকালের মূর্তি, কিন্তু এত ভারী কেন? আসলে তিন সাধকের তপস্যায় দেবীর তিন চক্ষু উন্মোচিত হলো, অর্থাৎ তিনজনই সাধক মাকে স্পর্শ করলেন। তিন সাধকের স্পর্শ চাইছেন মা। মায়াবী রহস্যময়ী মায়ের এই আরেক বিভূতি রূপ। সাধকত্রয় তীরে উঠে দেবীর মূর্তি মাথায় নিয়ে সেই পুরনো খই ছড়ানো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অবশেষে যজ্ঞস্থলে যেখানটায় রাখলো, সেটাই আজকের হাইলাকান্দির আদি কালীবাড়ি। ঠিক এই সময় রাজমাতা চন্দ্রপ্রভা ও মহারাজা দীপেন্দ্র লাঠিয়াল তার ঘোড়ার গাড়ি নিয়ে এখানে এসে পৌঁছলেন। রাজমাতা চন্দ্রপ্রভা শঙ্খ বাজালেন। সাধক ও তপেন্দ্র পাটুনি দেবীকে প্রতিষ্ঠা করলেন। মহাকাল প্রতিষ্ঠিত হল।